দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জেনেছেন গণভোট চেয়ে সরকারের সঙ্গে জামায়াত ইসলামী সহ ৮ দল এখনো স্মারকলিপি জমা দিয়েছে আজকে এবং গণভোট নভেম্বরে গণভোট চান তারা পিআর ইস্যু সহ নানা বিষয়ে আন্দোলনের পর্যন্ত কথা বলছে। অন্যদিকে এরই মধ্যে আপনারা জেনেছেন আ উম আরো দুদিন আগেই ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। যাদের একজন চট্টগ্রামে হামলার শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং দুজন একজন মারাও গেছেন এবং আরেকজন হাসপাতালে আছেন। এদিকে আজ আ জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত এবং দলীয় প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। নানা বিষয় নিয়ে রাজনৈতিক পরিবেশ এখন কেমন? বিশেষ করে গণভোট নিয়ে অনিশ্চয়তা কেন কাটছে না? এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আ বিএনপির সাবেক সংসদ সদস্য নেলুফার চৌধুরী মনিকে। আর এসব নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। যাচ্ছে আজকের অতিথি সাবেক সংসদ সদস্য বিএনপির নেলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। ১ম এ যেটি বলছিলাম যে জামায়াত ইসলামী সহ তারা এখনো বলছে যে ফেব্রুয়ারির কাছাকাছি চলে এসেছে। সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু এখন পর্যন্ত গণভোটের কথা কিছু বলা হচ্ছে না। মানে সরকার বলছে না। সেজন্য তারা খুবই বিরক্ত এবং তারা বলেছেন যে আ একটু স্যাটার করে আমি জানি না তার বক্তব্য আপনি শুনে থাকবেন যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতে হবে। এই কথাটি বলেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মানে এই বাঁকা করা বলতে আসলে মানে কি বুঝছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি উনার কথাটা শুনেছি, জি। দেখেছি। কথা বলার মধ্যে একটা আর্ট থাকে, সৌন্দর্য থাকে। রাজনীতিবিদদের কাছ থেকে মানুষ এটাই আশা করে। কিন্তু উনি যেভাবে বিকৃতভাবে যেভাবে কথা বলেছেন, এটা সত্যিই দুঃখজনক। উনি বাধ্য করতেই পারেন, চেষ্টা করতেই পারেন। সেটার জন্য উনার রাজপথ উনার পক্ষে থাকলে আমাদের কিছু বলার নাই। কিন্তু উনি যেভাবে কথা বলছেন, এটার জন্য রাজনীতিবিদ হিসেবে আরেকজন রাজনীতিবিদের কাছ থেকে আমরা আরেকটু আন্তরিকতা আশা করি। হ্যাঁ? আর আরেকটা জিনিস হলো যে এখানে গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে সংখ্যাগরিষ্ঠতার কথা বলে। সেইখানে আপনার যদি এই যে ৩০ টা দল যে সংস্কারের কাজ করেছে, সেটার মধ্যে সংখ্যাগরিষ্ঠরা যদি চান যে নির্বাচনটা আপনার আগে হবে, তাহলে হবে। যদি বেশিরভাগ যদি না চান, ওনারা একা চাইলে তো হবে না। বিএনপি একটা অনেক বড় দল। তারপরেও তো বিএনপি প্রত্যেকের কণ্ঠস্বরের উপর কিন্তু সম্মান রেখে, শ্রদ্ধা রেখে অনেক কিছু আপনারা জানেন চেঞ্জ করেছে ইতিমধ্যে। যেটা বিএনপি জুলাই চার্টারের ব্যাপারে রাজিই ছিলেন না, সেই বিএনপি কিন্তু জুলাই চার্টারে শুধু রাজি হয়েছেন তাই না, উনি প্রথমেই সিগনেচার করেছেন। হ্যাঁ, এবং শুধু সিগনেচার করেছেন তা না, বিএনপি কিন্তু আপনার নির্বাচনের পক্ষেও ছিলেন। যেটা নির্বাচনের দিন একই সাথে ২টা ব্যালটে একই দিনে ২টা নির্বাচন হবে। সেটা হলে কিন্তু দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো, এই দেশের অর্থনীতির জন্য ভালো। এইটার কিন্তু পক্ষে অনেক রকম কথা বলা যায়। বাট ওনারা যেটা বলছেন যে আগে হতে হবে, হাতে সময় ভীষণ কম। যদি আপনি ১ বছর হাতে সময় থাকতো নির্বাচনে, তাহলে আপনি বলতে পারতেন যে ২ মাস পরে, ১ মাসের মধ্যে বা ২ মাসের মধ্যে এই ইলেকশনটা দেই, তারপরে আমরা এটা এরপরে জাতীয় নির্বাচন। এই যে ২ মাস আগে পরে দুইটা নির্বাচনের জনগণ এবং রাষ্ট্র কতটা প্রিপারেট, এটাও আমাকে বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে। তো এই যে জবরদস্তি করে যে ঠেলে আপনার গণতন্ত্রকে নিয়ে যাবে আইলের কাছাকাছি, আমার মনে হয় না যে এটা ঠিক হবে। এখানে আমার দুটো পর্যবেক্ষণ যেটা আপনার কাছে আমি জানতে চাই সেটি হচ্ছে একটি বিএনপি এই বক্তব্যটা আপনি আজকে যেটি বললেন এটা এর আগেও বিএনপি বলেছে যে তারা ঠিক যখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে তখন আরেকটি ব্যালট থাকবে সেখানে এই গণভোটের প্রসঙ্গ তারা বলেছে। তারা ইতিবাচক অনেক রকম যুক্তি দিয়েছে। কিন্তু জামাত পরবর্তীতে এটির বাইরে এসে এখন যে আন্দোলনটা করছে এবং যেটি বলছে যে এই মাসের মধ্যেই হতে পারে অর্থাৎ নভেম্বরে। এটা আসলে বাস্তবতা কতটুকু? আর আপনার কি মনে হয় এটা সরকারকে বলার মধ্য দিয়ে বিএনপি এদিকে নির্বাচনের জন্য প্রায় ২৫০-র কাছাকাছি প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বাকিগুলো আলোচনা চলছে। নিশ্চয়ই খুব শিগগিরই ঘোষণা আসবে বাকিগুলোর। ঠিক এটা আসলে সরকারের উপর যতটা তার থেকে আপনার মনে হয় কিনা যে বিএনপির উপরে জামায়াত আসলে এক ধরনের চাপ প্রয়োগ করছে বা নির্বাচন একটা কৌশল, এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিনা? দেখেন, জামাত
তাইরে নাইরে করে অনেক রকম চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এখনো। আপনি পিয়ার পদ্ধতির কাহিনীটা আছে, আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কাহিনীটা আছে, তাদের জুলাই চার্টারের কাহিনীটা নিয়ে তো তারা মাঠেই নেমে গেছে। অথচ কথা ছিল পিয়ার নিয়ে তারা মাঠে নামবে, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং আপনার সরকার 4-5 দিন আগেও যে কথাটা বলেছে, সরকার কিন্তু ম্যাক্সিমাম দলের প্রতি আপনার আনুগত্য রেখেই কথাটা বলেছে যে একদিনে নির্বাচন হতেই পারে। সেখান থেকেও সরকার কিন্তু হয়তো বা সরে এসেছে, যদিও এখনো ডাইরেক্টলি কিছু বলে নাই, কিন্তু সরকারের গতিবিধিতে এরকম মনে হয় যে কি করবে, 7 দিনে টাইম বেঁধে দিয়েছে। 7 দিন যাওয়ার পরে আমরা বুঝতে পারবো সরকার এখান থেকে সম্পূর্ণরূপ সরে এসে রাজনৈতিক দলগুলোর উপর আপনার এখানে আস্থা রেখেছে বা একটা চাপিয়ে দিয়েছে। আস্থার কথা বলবো না, চাপিয়ে দিয়েছে। এতে কি হয়েছে দেখেন, এতে সরকার মনে করছে সরকার বেঁচে যাচ্ছে, আসলে কিন্তু তা না। সরকার এই সমস্যাগুলো ক্রিয়েটের জন্য কিন্তু দিন শেষে সরকারের উপর দায় চাপবে। এই কারণে এই সংস্কার এখন যে জানা যাচ্ছে যে 83 কোটি টাকা খরচ হয়েছে 9 মাসে। হ্যাঁ, এই 270 দিন, প্রতিদিন 30 লক্ষ টাকা কিসের উপর খরচ হয়েছে আমরা জানি না। এটা সরকার এটার কোনো সুনির্দিষ্ট কিছু, 2 বেলা খাওয়ার জন্য, চা বিস্কিট খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য একবেলা 200, 400, 500 মানুষও যদি হয় সেখানে 30 লক্ষ টাকা খরচ হওয়ার কথা না এভরিডে। তো সেইখানে সরকারই ভালো বুঝবে যে সরকার এই দুঃসময়ে জাতির এত পয়সা নষ্ট করে যে সংস্কার কিছুই এগুলো না, যে সংস্কারের উপর আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো পর্যন্ত বাদ দিয়ে সরকার জনগণের সাথে কি আস্থাহীনতার ব্যাপারে জড়িয়ে গেল। কারণ আপনার যেখানে সিগনেচার দিয়েছিল যে কাগজটায়, সেই কাগজটা পাওয়া যাচ্ছিল না। সরকার যখন সেটা ওপেন করলো তখন কিন্তু কাগজটা অন্য। সরকারের তো এই জালিয়াতি সরকারের তরফ থেকে পক্ষে এটা মানায় না, বেমানায়। রাষ্ট্র এটা করতে পারে না। মনে হয় এখন পর্যন্ত যতগুলো মিটিং হয়েছে সরকারি পর্যায়ে সবগুলোতে মানে বাংলাদেশের সবগুলো দলের মধ্যে প্রায় 30টি দলের সাথে বৈঠক হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি দলের সাথে বৈঠক মানে দেখে মনে হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে বিএনপি একটি, আরেকটি জামাত, আর একটা এনসিপি। এখন বিএনপি কে এত গুরুত্ব দেওয়ার পরে বিএনপির পক্ষ থেকে আসলে এই কথাটা এখন আসছে কেন? তাহলে তাদের সাথে আপনাদের সাথে কি দেন দরবারটা ওইভাবে হয় না? না, এখানে দেন দরবারের তো কোনো কথা আসে না। নিয়ম মাফিক আপনার একজন আলী রিয়াজ সাহেব, উনি চিফ ছিলেন ওইখানের, আর মেইনলি চিফ হচ্ছে সরকার প্রধান। তো উনি যখন সিগনেচার টিগনেচার নিয়ে, সরকার প্রধান তো আর এভরিডে থাকে না, উনি 1 বা 2 দিন ছিলেন। তো উনি যখন সিগনেচার নিয়ে জমা দিলেন, যখন সরকার প্রধান এটাকে অ্যাপ্রোচ করলেন, তখনই বোঝা গেল যে ওই পেপারটা ওই পেপার না, এই পেপারটা ওই পেপার না। তো তার আগে তো বিএনপির কিছু করার নাই এখানে। বিএনপি বিশ্বাস করা ছাড়া তার সিগনেচারের উপর আর কি করার ছিল? এবং একটা আনুষ্ঠানিকতা করে যে সংসদের সামনে একটা আনুষ্ঠানিকতা, সবার সামনে যে ঘটনাটা ঘটেছে, এখানে বলতে পারতেন যে বিএনপি পারলে এটা করতে পারতো যে আপনার রিসিভ কপি নিতে পারতো। হ্যাঁ, তো রাষ্ট্রের সাথে আচরণে তো রিসিভ কপির আসলে কোনো কথা নাই। এটা তো রাষ্ট্র এবং ব্যক্তি না, রাষ্ট্র এবং দল। যে দলগুলোর মধ্যে থেকে একটা দল হয়তো বা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। সো এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা, এটা তো কোনো টেন্ডার না, এটা তো কোনো চাকরি না যে আপনার রিসিভ কপি নিয়ে পরের দিন আপনার ওই জায়গায় মানে কনক্লুশনটা এটা আপনার বক্তব্য যে এখানে বিশ্বস্ততার ঘাটতি। এখানে অবশ্যই চরম বিশ্বস্ততার ঘাটতি। শুধু বিশ্বস্ততা না, এখানে এই দেশে যে মীর জাফরের বাস ছিল এখানেই প্রমাণ হয় ওইটা দেখলে। কিন্তু এটা তো এখনো বলার সুযোগ আছে, তাদেরকে আপনারা সরকারকে বলতে পারেন। বলেছে, সরকারকে বলার পরে সরকার কি করেছে? তড়িঘড়ি করে সরকার সবগুলো দলের উপর এটা বর্তিয়ে সরকার এখানে সেফ জোন খুঁজছে। আপনার সরকার যে কাজটা করলো, তাহলে আমি 9 মাস সময় নষ্ট করলাম কেন আপনি আমাকে বলেন? এই দলগুলোই যদি ঠিক করে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে 3টা দলকে গুরুত্ব দিয়েছে। আপনার যে 3টা দলকেই সরকার গুরুত্ব দেখ বা না দেখ কিচ্ছু আসে যায় না। এই কারণে সমস্ত দল গণতন্ত্রের দৃষ্টিতে সব দল একই। ভ্যালুটা আপনার যে দলটার মাত্র নিবন্ধন হলো 2 দিন আগেও ছিল না, তখনও ছিল না, সেই দলকে আপনি ভ্যালু দিচ্ছেন, তাই জনগণ বা প্রশাসন ভ্যালু দিচ্ছে। তার মানে কি এই যে অন্য দলগুলো যে এত বছর যাবত যে তারা আছে এই দেশটাকে প্রতিনিধিত্ব করছে, প্রতিনিধিত্ব মানে শুধু এমপি মন্ত্রী হলেই প্রতিনিধিত্ব হয় না। রাষ্ট্রের বিভিন্ন জরুরি প্রয়োজনে আপনার এইখানে পানি নাই, এইখানে বিদ্যুৎ নাই, এইখানে গ্যাস নাই, সেটার জন্য যে আন্দোলন করে, সেটার জন্য যে রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যে সমস্যাটা দেখা দেয়
তখন যারা আন্দোলন করে ফারাক্কার জন্য, সেটা কিন্তু রাষ্ট্রের একটা হ্যান্ডস। সো এই জায়গায় আপনার অন্য দলগুলোকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ আমরা দেখছি না। আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে এর একটি দল চাইলে তো হবে না, একটি দল না, জামাত ইসলামী সহ মোট আরো 7টি দলের মানে 8 দলের 9 জন নেতা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজকে গিয়েছিলেন স্মারকলিপি দিতে, এবং ইসলামী দলগুলোই মানে কাছাকাছি খেলাফত মজলিস, তারপরে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এরকম সবগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরকম মোট 8টি দল। তাহলে এতগুলো দলের দাবিকে আপনি মানে একটি দল বলে কি উপেক্ষা করতে পারেন কিনা? দেখেন, আমি তো সংখ্যাগরিষ্ঠের কথা বলবো, আমি কাউকে ছোট করে দেখছি না। একটা দলের লাইক আপনার আমজনতা পার্টির যে প্রেসিডেন্টকে দেখলাম অনশন করছে, আমি তাকেও কিন্তু, হ্যাঁ সদস্য সচিব, আমি কিন্তু তাকেও ছোট করে দেখছি না। সেও কিন্তু গণতন্ত্রের একটা জন্য, অন্যরা যদি পায় তারও পাওয়ার অধিকার আছে। আমি কোনো দলকেই ছোট করে দেখছি না। আর এখানে ইসলামিক দলগুলো একটা জিনিস সিরিয়াস ব্যাপার, নানা তদবির বলে তারা যেভাবে জান দিয়ে দিতে পারে, অন্য দল কিন্তু 10 বার আপনিও হিসাব করবেন, আমিও হিসাব করব, তারা কিন্তু তাদের কিন্তু ওই হিসাবটা করে না, যে কারণে তাদের গুরুত্ব একদমই কম না। কিন্তু তারা যে কারণে কাজ করছে, দেখেন এখানে দলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কেউ মাজারকে পূজা করে তো কেউ মাজারকে ভাঙে, আপনি খেয়াল করেন। কেউ মওদুদিবাদ তো কেউ একদম এন্টি মওদুদিবাদ। তো এই জায়গাগুলা, কেউ আপনার কি বলে যে ইসলামের আপনার আইনটাকে চায়, আবার কেউ আরেকভাবে চায়। তো সেই জায়গায় তারা কিন্তু শুধুমাত্র বিএনপিকে এই জায়গা থেকে সরানোর জন্য, ওই যে -2 ফর্মুলা, সেই ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু একসাথে এক হয়েছে। যেখানে আপনি দেখেন যে আমি শেষ করি, এই 1 বছরের মধ্যেও মাজার ভাঙা নিয়ে কত রকম কাহিনী হলো। মাজার থেকে লাশ তুলে পুড়ে ফেললো ওপেন। তাদের সাথে কিভাবে মিলে, আমার হিসাব মিলে না এইখানে। তার মানে যে কোনো পন্থাই হোক এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে হবে, যে কোনো পন্থাই হোক এই দেশের দেশপ্রেমী মানুষগুলোকে সাইজ করতে হবে। আসলে সেই বাস্তবতা আছে কিনা, আপনি যেটি বলছিলেন যে -2 বা আগের যে হিসাবটা আপনি বলছিলেন, আমার কারণটা কি? কারণ হচ্ছে যে একটা সময় আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনের দৃশ্যপটে নেই, তারা মাঠে নেই। তাহলে এটা -1, তাহলে তারা নেই। আরেকটা যারা আছে খুঁড়িয়ে আছে, তাদেরকে সাইজ চরম ভাবে, যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে নির্বাচনের মাঠে তো এখন ফাঁকা একটা অবস্থা নাই, এত সমস্যা হওয়ার কথা না। আপনাকে আমি প্রমাণ দিয়ে বলি যে যখন সংস্কারের শুরু হয়, হ্যাঁ, ঐক্য পরিষদ, তখন কিন্তু এই পিআর পদ্ধতি আসে নাই, ছিল না। মাঝপথে হঠাৎ করে এটা তুলে দিল, তার মানে পা দিয়ে আপনার সঙ্গে ঝগড়া করা, যুদ্ধ করা, তো সেটা তুলে দিল। সেটা তুলে দিতে দিতে আপনার কি হলো, জুলাই প্রক্লেমেশন নিয়ে কাহিনী হচ্ছিল, সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এই করো সেই করো, এটা শহীদ মিনারে হচ্ছিল। সেটা গিয়ে চলে গেল আপনার সংস্কারের মধ্যে। সংস্কারের সর্বশেষ যখন সংস্কার বের হইল, তখন আপনার কি হলো, আপনার এই জুলাই সনদ এখান থেকেই পাশ করাতে হবে। অথচ আপনি জানেন যে এই গণভোটের কোনো ল নাই। এই গণভোট করানোর জন্য আরেকটা গণভোট হতে হবে, এটা কোনো সংবিধানে নাই। তো আপনি যে নতুন সংবিধান বানাবেন, ওটা তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না সংসদ ছাড়া। সংসদ নাই, আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করেন, কিভাবে আপনি এখানে গণভোট চান, সেটার সিস্টেমই তো নাই। কিন্তু সেই দাবিতে যেটি আমরা বললাম যে 5 দফা যে দাবির কথা বলা হচ্ছে, সেটি নিয়ে আগামী 11 তারিখে, আজকে হচ্ছে 6 তারিখ, তারা 11 তারিখে বলেছেন যে এক ধরনের হুমকির মতো শোনায় না কিনা এটা, যে 11 নভেম্বর কিন্তু ঢাকার চিত্র ভিন্ন হবে, মিয়া গোলাম পরোয়ার যেটি বলেছেন। আপনার কাছে মানে আমার কাছে আবার সেটি মনে হয় যে এই হুমকিটা আসলে কার প্রতি? দেখেন, এই যে হুমকি ওখানে বলছেন যে নভেম্বরের মধ্যে দিতে হবে, এগুলোর আসলে উদ্দেশ্যটা কি? এটা আমি পলিটিক্যালি আপনি কিভাবে ট্রান্সলেট করেন? এটা গণতন্ত্রের প্রতি হুমকি। এই হুমকিটা কারণ দেখেন, এখানে যে দলগুলো ছিল, প্রত্যেকটা দলের অবদান আছে ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য। তাহলে যদি এত অবদান থাকে, আপনার এর মধ্যে থেকে যে কোনো দল সরকার চালাতেই পারে। সেটার জন্য কেন এত, দেশের রাষ্ট্র কিন্তু এখনো সুস্থ হয় নাই,
রাষ্ট্র কিন্তু এখনো ইন্ট্রিম দিয়ে গভর্নমেন্ট চলছে, হ্যাঁ, রাষ্ট্র খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, রাষ্ট্রের ইকোনমিক চরমভাবে খারাপ অবস্থা, আগামী 2 মাস নাকি খুব খারাপ অবস্থা যাবে ইকোনমিক্যাল। তো এই যে এই জিনিসগুলো আমি আপনি জানি, তাহলে তারা কি আরো বেশি জানে না? তারা আমাদের চেয়ে কিন্তু অনেক বেশি জানার কথা জানে। তাহলে তারা কেন পায়ে পা দিয়ে ঝগড়া করছে এখানে? গণতন্ত্রই যদি আমাদের মেন টার্গেট হয়, তাহলে গণতন্ত্রের জন্য আমরা আমাদের বিএনপি কি বলেছিল? বিএনপি বলেছিল যে আমরা যারাই সংসদে যাই, সংসদে এই আইনগুলো আমরা পাশ করব, আমরা এই এখন একটা সিগনেচার নেই তারপরে পাশ করব। তারা কিন্তু বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে তারা কি করেছে? তারা গণভোটের জন্য তারা চরমভাবে জেদ ধরেছিল। জেদ ধরার একটা পর্যায়ে বিএনপি সামনের নির্বাচনটাকে সাকসেস করার জন্য জেদটাকেও মেনে নিয়েছিল, জেদটাকেও মেনে নিয়েছিল। সেইখানে এখন অবস্থা এমন হয়েছে যে কলা সুলায় দাও, সুলানের পরে কলা সুলাইলে কেন বুঝায় দাও, তাই কলা যে সুলাইছে কেন, এটা তো তার কথা মতোই সুলাইছে, এখন এটা বুঝায় দাও তো সম্ভব না, আর আগের জায়গায় কলাটাকে নিয়ে যাওয়া সম্ভব না। সো এই জায়গাটায় আমি বলবো যে ওই যে কথাটা বলছিলাম থিওরি -2, এই থিওরিটাকে সাকসেস করার জন্য একটা ষড়যন্ত্রকারী মহল কিছুটা দৃশ্যমান কিছুটা অদৃশ্যমান তারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। এবারে আসি, বুঝতে পারছি মানে অভিযোগের বিষয়টি ওই জায়গাটাতেই আপনি আছেন। আমরা বিএনপির যখন প্রার্থী ঘোষণা করা হলো, এরপরে খুব স্বাভাবিকভাবে প্রার্থী যাদেরকে ঘোষণা করা হচ্ছে তারা এবং অন্যান্য জায়গাতেও এক ধরনের প্রচারণার মধ্যে আছে বিএনপি প্রার্থীরা। সেই জিনিসটা চট্টগ্রামে দেখলাম, চট্টগ্রাম ৮ আসনের এরশাদুল্লাহ তিনি তার লোকজন নিয়ে যাচ্ছিলেন এবং সেখানে একটা হামলার শিকার হলেন, গুলিবিদ্ধ হলেন তিনি এবং একজন মারা গেলেন। এই যে বিষয়টি আজকে একদিন পরে আমরা দেখছি জয়পুরহাট 2 আসনের আক্কেলপুরে বিএনপির, এটি এবার বিএনপির 2 পক্ষের মানে যারা মনোনয়ন বঞ্চিত এবং যিনি প্রার্থী হয়েছেন তাদের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাতে হবে। এটা মারা যাননি কিন্তু আরো 2 জন আহত হয়েছেন সেখানে। এই যে বিষয়গুলো ঘটছে, এইটা কি আসলে ধারাবাহিকতা, এটা এখন শুরু কিনা এবং এরপর এটাই চলতে থাকবে? আমি আপনাকে বলি, প্রথম যেটা বললেন সেটা আপনার গ্রুপিং ছিল না, গ্রুপিং এর জন্য না, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নিজের জায়গা দখলের জন্য, হিরোইজমকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি জানেন আগে যে মেরেছে বা যে মারা গেছে তারা একটা গ্রুপই ছিল, পরবর্তীতে গ্রুপ চেঞ্জের কারণে আপনার যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে তাদের এরকমই জীবনটা হয়তো এরকমই চলে। এটার সঙ্গে প্রার্থী এখানে মাঝখান থেকে গুলি লেগেছে, প্রার্থীকে লক্ষ্য করে কোনো গুলি এখানে লাগানো হয় নাই। কিন্তু একটা প্রচারণা চলছে সেখানে এত অনেক লোক ছিলেন, তার মধ্যে প্রার্থীও আঘাতপ্রাপ্ত হলেন, বিষয়টি আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আমি একটা দুইটা জিনিসে ভীষণ ভীত বাংলাদেশের। একটা হচ্ছে গুপ্ত রাজনীতি, যারা গুপ্ত রাজনীতি করে আমি জানি না, আপনিও জানেন না কে কে আসল রাজনীতি করে ওই দলের বা কে ভাড়াটে আসছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার আগে পর্যন্ত আমরা জানতাম না, গুপ্ত রাজনীতিটা জানতাম না আমরা, এই রেভলিউশনের সময় আমরা জানি নাই, তারপরেও আমরা জানি নাই। ঠিক একই অবস্থায় এটা একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনার যে কিছুটা দ্বন্দ্ব তো আছেই বিভিন্ন জায়গায়, সেই দ্বন্দ্বটা বড় দল হিসেবে দ্বন্দ্ব এটা থাকবে। এটাকে আমরা মনে করি যে ভালো ক্ষেত্রে করা উচিত, সেটা চেষ্টা করছে বিএনপি। আর 3 নাম্বার যেটা আমি বলতে চাচ্ছিলাম, যত অস্ত্র আপনার লস্ট করেছে দেশ সরকার এবং বিভিন্নভাবে সেই অস্ত্রগুলো কিন্তু আপনার উদ্ধার হয় নাই। উদ্ধার না হওয়ার জন্য আজকে কি হচ্ছে, আপনার সরকারিভাবে কিন্তু আপনার কোনো আপনার মন্ত্রণালয় সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে যুদ্ধ করতে হবে। এই যে এবং তাদের এই যে অস্ত্র, কিংবা আমরা যদি ওই রেভলিউশনের পরে যদি আমরা দেখি কারো যে সাক্ষাৎকার বা ফেসবুকে পোস্ট দেওয়া যে 5 তারিখে যদি এটা না হতো 6 তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম, এই যে অস্ত্রের ঝনঝনানি, এগুলো কিন্তু আগামী নির্বাচনের জন্য ভীষণ মরণাস্ত্র হিসেবে কাজ করবে। দেখুন, নির্বাচনে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা দেখে অভ্যস্ত যে নির্বাচনের সময় নির্বাচনী সহিংসতা বলে আরেক ধরনের সহিংসতা তৈরি হয়। আগেই সব ক্লোজ করতো, আপনার নিশ্চয়ই মনে আছে 6 মাস আগে থেকেই ক্লোজ করতো। এখন ক্লোজ তো দূরের কথা, যে থানাগুলোর অস্ত্র লুট হলো, যে দলের অস্ত্র লুট হলো, যে আপনার ইল্লিগ্যাল অস্ত্র দেশে আসলো, সেগুলো কোনোটাই কিন্তু আপনার উদ্ধার হচ্ছে না।
ওইভাবে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যে বিষয়গুলো তুলেন অবশ্যই এগুলো উদ্বেগের বিষয়, যে অস্ত্র উদ্ধার না হওয়া দেশের মধ্যে যদি মানে রিপোর্টেড অস্ত্র না থাকে তাহলে সেই অস্ত্র আসলে ভয়ের ব্যাপার। আবার অস্ত্র প্রশিক্ষণের যে বিষয়টা আপনি বলেছেন, তাহলে এই অভিযোগগুলোর মধ্যে দিয়ে আপনি আসলে কোনো দলকে ইঙ্গিত করছেন কিনা বা কোনো গোষ্ঠীকে? আমি অবশ্যই দল যেমন তেমন গোষ্ঠীকে ইঙ্গিত করছি, দলকেও ইঙ্গিত করছি, গোষ্ঠীকেও ইঙ্গিত করছি। কোনো কোনো দল আছে তাদের অতীত ইতিহাস ভীষণ খারাপ। হ্যাঁ, এবং এইখানে আমি আবার এটা আপনিও বলতে পারেন, আরেকজন থাকলে হয়তো আমাকেও বলতো, আমার দলের কথা বলতো। আমি সেইখানে বলবো যে কিছু যে নাই তা বলবো না, কিন্তু কারো কারো একজনের নেশা আরেকজনের পেশা, এখানে কিন্তু দুইটার মধ্যে অনেক ফারাক আছে। যে নেশাগ্রস্ত তার নেশা না ওঠা পর্যন্ত কিন্তু সে কোনো কিছু খরচ করবে না, কিন্তু যার পেশা সে কিন্তু সকাল বিকাল সন্ধ্যা রাতে তার কিন্তু ওই টাইমের মধ্যে সে খরচ করবে। সো এইখানে আমাকে বুঝতে হবে যে পেশাদারিত্বের জায়গায় তারা কতটা অ্যাডভান্স, কতটা তারা এটা করছে। এখন যেটা হবে নির্বাচনের আগে আপনি আমাকে আদৌ বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি আপনাকে আদৌ বিশ্বাস করবো কিনা, দুইজনে আমরা কথোপকথনের কথা কাটাকাটির এক পর্যায়ে আপনি আমাকে সন্দেহ করতে পারেন, আমিও আপনাকে সন্দেহ করতে পারি। দেখুন, দেশে আপনি যে প্রশ্নটা তুলেছেন, দেশে অস্ত্র উদ্ধার হয়নি এখন পর্যন্ত, এই দায়িত্বটা তো কোনো দলের না, এটা নিশ্চয় সরকারের। এখন দেশে অস্ত্র উদ্ধার হয়নি এবং সেই অস্ত্রগুলো কেউ ব্যবহার করতে পারে, কোথায় কারা ব্যবহার করছে এই অভিযোগ আপনি অন্য একটা দলের বিরুদ্ধে তুলতে পারেন, সেই দলও আবার আপনার দলের ব্যাপারে তুলতে পারে, যে কেউ যে কাউকে অভিযুক্ত করতে পারে। সাধারণ জায়গা থেকে এটা হচ্ছে মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য হুমকি স্বরূপ। কিন্তু এটা আমি মানে মনেই করি সেটা নিশ্চয়ই সরকারের দিকে ইঙ্গিত যায়। কিন্তু গত পরশুদিনের যে ঘটনাটি চট্টগ্রামের, এরশাদুল্লাহ, সারওয়ার এবং শান্ত এই ৩ জন গুলিবিদ্ধ হন। এরশাদুল্লাহ হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী, যিনি প্রচারণায় গিয়েছিলেন। শান্ত হাসপাতালে ভর্তি হন, পরবর্তীতে তিনি গুলিবিদ্ধ হন। আর সারওয়ার যিনি মারা যান, তার পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র এবং হত্যা সহ 15টি মামলা রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি প্রচারণায় 15টি মামলা রয়েছে এবং চাঁদাবাজি, অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এবং হত্যার মামলারও সে আসামি। এরকম মানুষকে নিয়ে আসলে প্রচারণায় যাও কেন? মানে সন্ত্রাসী হিসেবে এলাকায় সন্ত্রাসী হিসেবে এটা তার আরো, আমি আপনার কথার সাথে কথা বলছি, এটা আরো তার সচেতন হওয়া উচিত ছিল। প্রত্যেকটা প্রার্থীর সচেতন হওয়া উচিত যে আমি কোনো চাঁদাবাজকে নিয়ে বের হব কিনা, আমি কোনো সন্ত্রাসী নিয়ে বের হব কিনা, আমি আসলে মানুষকে ভয় দেখানোর জন্য ভোট চাবো, না আমি ভোটের জন্য ভোট চাবো, আমি জনগণের কল্যাণের জন্য ভোট চাবো, না আমি জনগণকে শাস্তি দেওয়ার জন্য ভোট চাবো। ভোট চাওয়ার রকম কিন্তু 2-3টা আছে। তো এইটা আমি মনে হয় যে প্রথম দিন হয়তো বুঝে নাই। আর একটা সন্ত্রাসীকে আপনি যতই বলেন, আমি এই দিকেও বলছি, একটা সন্ত্রাসীকে মুখের উপর সন্ত্রাসী বলা যায় না, সেই দিনটা বোধহয় এখন নাই। নাম্বার 1। নাম্বার 2, একটা সন্ত্রাসী যখন আসে তাকে চাইলেও বিদায় করা যায় না, কারণ সন্ত্রাসীরা পিছনে নেপথ্যে গডফাদার হিসেবেই কিন্তু তারাও কাজ করে। তো তারাও যেহেতু কাজ করে, তার এলাকা যদি ওইটা হয়, নিজেকে যদি জানান দিয়ে, কারণ এরা যে মেরেছে এবং যে মারা গেছে তারা কিন্তু একই গ্রুপের ছিল, আমি আবারও বলছি, সেই গ্রুপ থেকে তারা সরে গেছে দেখি কিন্তু যে কেউ একজন মারা যাবে এটা আমরা ধরেই নিতে পারি। তো সেই জায়গায় আপনার সন্ত্রাসী তারও ওই এলাকার প্রভাব বিস্তারের জন্য নামতে হতে পারে। এই সারওয়ারের ক্ষেত্রে কিন্তু এর আগে একটা ঘটনা আছে, 30শে মার্চ এই বাকলি অ্যাক্সেস, চট্টগ্রাম অ্যাক্সেস রোড, সেখানে একটা গুলিবিদ্ধ হন, কয়েকজন অন্যজন মারা যান, বাট সে সেদিন বেঁচে যায়। অর্থাৎ সে টার্গেটেড ছিল আগে থেকে, এটা অনুমান করা যায় খুব সহজে, সেটাও সংবাদ হয়েছে বিভিন্ন পত্রিকায় এসেছে। তার আরো সচেতন হওয়া দরকার ছিল। তবে এই লেভেলের এই লাইনের মানুষগুলোর হয়তো আপনার শেষ গন্তব্য এরকমই হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রচারণার ক্ষেত্রে এর আগেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও হয়েছে এবং বিএনপির ক্ষেত্রে অন্যান্য উদাহরণ রয়েছে যে নির্বাচনী সহিংসতা কিন্তু এভাবে শুরু হয় এবং তারা অস্ত্র শোডাউন। অথচ অবাক বিষয় কি জানেন, অন্যান্য চিটাগাংয়ের আসনগুলোতে কিন্তু মতবিরোধ আছে, একের অধিক আপনার প্রার্থী আছে। এই একটা জায়গায় কিন্তু এই এরশাদুল্লাহর তেমন প্রার্থী ওরকম ছিল না, তাহলে ওইখানে তো তার গুলাগুলি হওয়ার কথা ছিল না। তো ওইখানে হলো, তার মানে হলো গিয়ে এটা সম্পূর্ণ ভিন্নতর, এটা ইলেকশন পারপাসে না। তাকে ওই যে বললেন যেটা এর আগেও চেষ্টা করা হয়েছিল মার্চে, সো এটাও তার যদি বেঁচে যেত সেকেন্ড বার সে বাঁচত, যদি এরপরে যাইতো তাহলে
তার রিস্ক সে নিয়েছে যে চলে গেছে। এবারে আসে একটু ধারাবাহিক যে অবস্থাটা, সেটি হলো যে নির্বাচনী সহিংসতা যে আমরা সাধারণত দেখি যে নির্বাচন যখন প্রচারণা সব দল একসাথে মাঠে নামে, তখন নির্বাচনী সহিংসতার এক ধরনের মানে উৎসবও শুরু হয়, আবার সহিংসতাটার মাত্রা বাড়ে, মানে পরিমাণটা বাড়ে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো হয়তো মাঠে, কিন্তু তারা প্রার্থীও ঘোষণা করেনি সেভাবে। বিএনপি যেভাবে ২৩৭ না, জামাত তো আরো আগে প্রার্থী ঘোষণা করেছে, ৩০০ আসনে প্রার্থী ঘোষণা। তারা তো আবার এখন বলছে যে এই গণভোট না হলে আমরা যাবই না। তারা তো কত কথাই বলে, তারা বলেছে তাদের প্রার্থীদের কথা, যাদের সাথে আমরা টকশো করি, তারা এরকম বলে যে আমাদের বলেছে, আমরা ক্যান্ডিডেট ছিলাম না, আমাদের প্রার্থী করেছে, আমাদের যে কোনো সময় যদি বলে তুমি প্রার্থিতা প্রত্যাহার করো, আমরা সাথে সাথে করব। সেখানে আবার অন্য কাউকে ঝুঁকাই দিতে পারে। হ্যাঁ, দলীয় আনুগত্য, ওইটাকে রাজনৈতিক দল বলে না, ওটাকে যেটা বলা হয় সেটা হলো নির্দেশিত দল। আমি বলি এটা যে নির্দেশ আসবে রাজনৈতিক দলে, কিন্তু গণতন্ত্র কিন্তু ভোটের আকারে হয়, যে আপনি আমার সঙ্গে আপনি দাঁড়াতেই পারেন, আমি আপনার সঙ্গে দাঁড়াতেই পারি, সেখানে আপনাকে জনগণ নিবে না আমাকে জনগণ নিবে, এটা কিন্তু জনগণ ঠিক করবে, বা নিজের দলের কাউন্সিলর ঠিক করবে। তো ওদের ওইখানে কিন্তু এই সিস্টেমটা নাই, যে কারণে তারা ভোটেও আগানো, মানে ভোটের নমিনেশনটা আগে দিয়ে দিয়েছে, ইলেকশনের রাস্তায় কাজ করতেছে সেখানেও আগানো, এবং ভোট প্রত্যাহার করার জন্য সেখানেও আগানো। তারা একই মুখে কত কথা বলে রে। এখন আসি একটু জয়পুরহাটের প্রসঙ্গে, সেটা আজকের ঘটনা। জয়পুরহাট ২ আসনের আক্কেল করে যে বিএনপির 2 পক্ষের পাল্টা ধাওয়া এবং আহত হয়েছে 2 জন। তো এটা এক ধরনের মানে আতঙ্ক তৈরি করে কিনা সাধারণ মানুষের, যে বাংলাদেশের যে কোনো জায়গায় তাহলে এখন এরকম একই দলের 2 পক্ষ কিংবা অন্য দলের হিডেন প্রার্থী যেভাবেই হোক নানা রকম হবে, কিন্তু এই যে সহিংসতার যে এটা মানে ধারাবাহিকতাটা, এটা যদি বাড়তে থাকে বা বাড়বে কিনা, মানে এখনো তো শিডিউল ঘোষণা হয়নি। দেখেন, এটা বাড়া কমাটা অনেকটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করবে। রাষ্ট্র যদি আপনার শাস্তি, যে প্রাপ্য শাস্তি, তাকে যদি অ্যারেস্ট করে, রাষ্ট্র যদি আইন শৃঙ্খলা রক্ষায় যদি খুবই অ্যাক্টিভ থাকে, যেটা ইলেকশনের আগে থাকার কথা, তাহলে হয়তো বা সহিংসতা কম হবে। আর যদি মনে করে যে রাষ্ট্র তো ধরার কেউ না, আর দল বড় যে সর্বোচ্চ আমাকে বহিষ্কার করবে, দলের তো আর চেয়ে বেশি ক্ষমতা নাই, তাহলে তখন সে যা ইচ্ছা তাই করবে, যা খুশি তাই করবে। কিন্তু রাষ্ট্র যখন আপনার করা হবে, তখন কিন্তু এরা তা করতে পারবে না। যদি আইনের আওতায় কিছু লোক চলে আসে, তাহলে কিন্তু করতে পারবে না। একবারেই কিন্তু প্রথমে কিন্তু মার্ডারের মতো মারামারি হয় না। এই যে যেমন জয়পুরহাটে যেটা বললেন, প্রথমে মারামারি হয়, কখনো ককটেল ফুটানো হয়, কখনো গুলি করা হয়। যে কথাটা বললাম যে অস্ত্র বাইরে আছে, সেটা কেউ তার লিগ্যাল অস্ত্র দিয়ে গুলি করে কিনা সন্দেহ আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। সো এইখানে বুঝতে হবে, চুলচেরা হিসাব করতে হবে যে এটা কোথা থেকে ইল্লিগ্যাল অস্ত্র সম্ভাবনা বেশি, এটা অনুমান করা, সবকিছুই আমরা অনুমানের উপরই কথা বলছি এখনো। কারণ ওই জায়গাটা আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। আর থাকলেও ওই আপনার চোখের সামনে যেটুকু, ওইটুকু আপনি দেখতে পারবেন, চোখের পেছনের টুক কিন্তু আপনি আমি দেখতে পারবো না, শুনতে পারবো না। এখন আমরা আলোচনা শেষের দিকে আমরা আরেকটা আলোচনা আসতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির যে সমস্ত এবারের যে মানে হঠাৎ করে একটা ঘোষণা আসলো, এবং সেই ঘোষণায় প্রায় ২৫০-র কাছাকাছি সিটের একটা ধারণা পাওয়া গেল, সাধারণ মানুষ ধারণা পেলেন, এবং সেখানে আমরা দেখলাম, আমার মনে হয় যে তারেক রহমান যে এই নির্বাচনে নেতৃত্ব দিবেন এবং অংশগ্রহণ করবেন সেটা সবাই জানতেন, কিন্তু বেগম খালেদা জিয়া এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং 3টি আসনে করবেন, প্রার্থিতা ঘোষণা করা হলো সেটি অনেকেই জানতেন না। এই সাথে সাথে খালেদা জিয়া নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি নারী নেতৃত্বের বিষয়ে আসেন। কিন্তু নারী নেতৃত্ব যারা তাদের ক্ষেত্রে আমরা যেমন আপনার বা অনেকেরই আমরা গুরুত্বপূর্ণ সারা বছরই গণমাধ্যমে দেখি, তাদের অনেকেরই এই প্রার্থিতার ক্ষেত্রে নেই। এটির আসলে কোনো বোঝাপড়াটা এরকম কিনা যে সংরক্ষিত নারী আসন বলে যে বিষয় আছে সেখানে দেখেন, এটা যদি আপনি যে কথাটা বললেন একজন পুরুষের দৃষ্টিকোণ থেকে আপনি বলতেই পারেন, আপনি নিজেও একজন পুরুষ, আমি এটাই বললাম, আপনি নিজেও একজন পুরুষ, এত উদার হবে বাংলাদেশের পুরুষ আমি এটা মনে করি না। এটা বলতে পারেন অনেকটা ওই যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে। আপনি মনে করেন যে মানুষগুলো নমিনেশন পেয়েছে, আমি তাদেরকে নারী হিসেবে দেখি না। এই কারণে দেখি না, ওই সংসারগুলোতে যদি সাফিসিয়েন্ট পুরুষ থাকতো, অ্যাডাল্ট পুরুষ থাকতো, এই নারীরা নমিনেশন পেত না। তো এইখানে অ্যাডাল্ট পুরুষের অভাব ছিল বলেই তারা প্রতিনিধিত্ব করছে, তারা নারীর প্রতিনিধিত্ব করছে না। এখানে কোটার উপরে কোটা, আপনি 5% নারী কোটা আমরা এই সংস্কারের কাছে শুনতে পেরেছিলাম, সেটা একটা কোটা। তার উপর আরেকটা কোটা হচ্ছে আপনার যে মন্ত্রী মিনিস্টারের সন্তান অথবা ওয়াইফ,
যেখানে পুরুষ নাই বা থাকলেও ছোট আছে, তো সেইখানে আমি এদেরকে একজনকেও নারী হিসেবে ধরি না, যে যারাই আসছে একজনকেও আমি ধরি না। তো সেইখানে আমাদের যে আক্ষেপটা, সেটা 2025 সাল, বাংলাদেশে অনেক যুদ্ধ হয়েছে, ছোট ছোট যুদ্ধ, বড় বড় যুদ্ধ, আপনার 52 থেকে শুরু করে 71, সেখানেও নারীরা সামনের কাতারে ছিল, সেখানে মূল্যায়ন পায় না। আমি 52 বলছি মানে অনেক, আমার মায়ের চেয়েও আগে। আবার আপনার 71 বা 71-এর সময় আমার মা তখন যুবতী, তখনকার কথাও বলছি। আবার তারপরে 90 বলেন, আমরা আরো এই যে এখন বলেন 2024, নারীরা কিন্তু সামনের কাতারে হিউজ পরিমাণ ছিল, হিউজ। সেখানে নারীদেরকে আমরা হাতে গোনা, আমি আমার কথা বলি বা আমার সঙ্গে আমার যা কলিগরা আছে, 90 থেকে আমাদের উত্থান, 90-এর নারীদের মধ্যে আমরা হাতে গোনা, আমাদের দলে ধরেন 7-8টা 8-10টা হবে এরকম, যারা এখনো টিকে আছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে, খুবই সরবভাবে এবং খুব চেষ্টা করে টিকে আছে। তাদেরকে কেউ অনুদান করে নাই, তাদেরকে কেউ দয়া করে নাই, দাক্ষিণ্য নেয় নাই, তাদের কারো কোনো গতি হয় নাই। হ্যাঁ, তো সেই জায়গায় আপনার এই গতিটা বলতে সে তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে। আমি আমার কথা বলি, ধরেন আমি এলাকায় কম গিয়েছি, একটা জাতীয় মানুষকে আপনার সমস্ত বাংলাদেশ আমাকে কম বেশি চেনে। আমরা মনে করেছিলাম বিএনপিতে যতটা স্মার্ট মেয়েরা রাজনীতি করেছে, বিএনপি হয়তো তাদের দিকে অন্যরকম ভাবে দৃষ্টি দেবে, কিন্তু আমরা গতানুগতিক গতিকের বাইরে, একজন বাবা যেমন বাবা হয়ে উঠতে পেরেছে, এখন নারীদের দিকে আমরা যখন তাকাই, যে নারীদের পড়াশোনা অর্ধেক, পুরুষের চেয়ে অনেক জায়গায় বেশি নারীরা পড়ে, এটা কিন্তু বাবার অবদান, মায়ের পাশাপাশি। বাবা না চাইলে এটা হতো না। একজন বাবা যেভাবে বাবা হয়ে উঠতে পেরেছে, একজন নেতা সেইভাবে নেতা হয়ে উঠতে পারে নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আমরা গণভোট নিয়ে যে অনিশ্চয়তা, যেটি দাবি এখনো করা হচ্ছে, সেটি নিয়ে আলোচনা, সেই সঙ্গে বিএনপির মনোনয়ন এবং অন্যান্য এই মুহূর্তের রাজনৈতিক যে সমস্ত দিক নিয়ে আলোচনায় আছে এবং সংবাদের শিরোনাম হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আজকে। এরকম রাজনৈতিক আরো বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। যারা আমাদের আজ সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।